মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে পড়ল আরও 2 শিক্ষার্থী। আয়মান মাকিন সহ 33 মৃত্যু। রাইসা মায়ার শেষ যাত্রায় শোক বিহ্বল স্বজন। শিক্ষক নিপুর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। জাতীয় সনদে স্থান পাচ্ছে বিএনপির আপত্তি জানানো বিষয়েও। আইনি ভিত্তি না থাকলে সই করবে না জামায়াত। বাস্তবায়নে গণভোট চায় এনসিপি। প্রক্রিয়া নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কমিশন। ভূগোল, সমাজকর্ম এবং পরিসংখ্যান যেগুলো আমাদের অনুমোদন ছিল না, সেটা আমরা অবগত ছিলাম না। পরবর্তীতে স্যাররা বলে যে এটা তোমাদের সমাধান দেওয়া হবে। আমাদের অ্যাডমিট ঠিক হয়নি বিধায় আমরা পরীক্ষাটা দিতে পাইনি, ওইটা আমাদের অ্যাবসেন্ট। অনুমোদনহীন 3 বিষয়ে ফর্ম পূরণ। কেন্দ্রে গিয়ে গ্যারাকলে আশুলিয়া কলেজের 186 এইচএসসি পরীক্ষার্থী। ফল বিপর্যয়ের শঙ্কা, লাপাত্তা অধ্যক্ষ। কোম্পানি থেকে টাকা নিয়ে ওই কোম্পানি খারাপ কোম্পানি ওষুধ লিখে দেয়। অনেক সময় এটা কনফিউজ করে। অনেকে আছে কি থাবা দিয়ে হাত থেকে নিয়ে নেয়। চেম্বারের বাইরে বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম্য। প্রেসক্রিপশনের ছবি তুলে ওষুধ লেখাতে চিকিৎসকদের দেয় উপহার। অনৈতিক চর্চায় বাড়ছে রোগীর ব্যয়, বন্ধের সুপারিশ কমিশনের। এবং উত্তর বঙ্গোপসাগর, ভোলা থেকে 10টি নৌরুটে লঞ্চ, ফেরি চলাচল বন্ধ। কক্সবাজার উপকূলে ফিরেছে শত শত ট্রলার। ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়েও শূন্য হাতে ফিরলেন জেলেরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। ট্র্যাজেডিতে ঝরে পড়ল আরও 2 শিক্ষার্থীর প্রাণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত মারা গেছেন 33 জন। এখনও 5 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেছেন, আহতদের চিকিৎসায় কাজ করছেন বিদেশি চিকিৎসকরাও। এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হলো ঝরে যাওয়া ফুল শিশু আয়মানের মরদেহ। মাত্র 10 বছরে নিভে গেল জীবন প্রদীপ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সকালে মারা যায় 4র্থ শ্রেণীর ছাত্রী। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বৃহস্পতিবার রাত থেকেই আয়মানের শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। তবে স্বজনদের অবুঝ মনের প্রশ্ন, 4 দিন আগেও কথা বলা শিশুটা কিভাবে মারা গেল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। 3-4 দিন সাক্ষাৎকার দিয়ে সেই বাচ্চা আজকে কিভাবে মারা যায়। 100% অগ্নিদগ্ধ মানুষরাও যে আসে, অন্তত প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে। 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং 4th ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। এর ঘণ্টা 2 পরেই আয়মানের মতো চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় মাত্র 13 বছর বয়সী আব্দুল মুসাব্বির মাকিন। ছোট্ট শরীরটির 70 ভাগ পুড়ে যাওয়া অংশ নিয়ে তার জীবন রক্ষার যুদ্ধে হার মানেন চিকিৎসকরা। রোগী এই মুহূর্তে ভর্তি আছে 40 জন। এই 40 জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি আর বাকি 15 জনকে আমরা কেবিনে শিফট করেছি। এর আগে শুক্রবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সেবার সচিব। জানান, দগ্ধদের চিকিৎসায় কাজ করছেন সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দলও। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবেন। চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। মাইলস্টোন ট্র্যাজেডির পরদিন আইএসপিআরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে 31 জনের মৃত্যুর তথ্য দেয়া হয়। সেই হিসেবে এ পর্যন্ত মৃতের সংখ্যা 36 হলেও স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 33। এদিকে দিয়াবাড়িতে মাইলস্টোনের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের কবরে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 21 জুলাই দুপুর 1টায় ছুটি হয়েছিল মাইলস্টোন স্কুল। তবে কোচিং থাকায় ক্লাসরুমেই থেকে গিয়েছিল নিধি সহ আরও অনেক শিক্ষার্থী। ঠিক সে সময় আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। মুহূর্তেই নিভে যায় নিধি, আফিয়া সহ অনেকের জীবন প্রদীপ। তবে পুড়ে যাওয়ায়
ডিএনএ টেস্টে পরিচয় শনাক্ত করা হয় তাদের। 3 দিন পর দাফন করা হয় তাদের দেহ। শিফাত আল শাহরিয়ারকে সঙ্গে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। তিন দিন পর কবরে শায়িত হল ওয়াকিয়া ফেরদৌস নিধির অগ্নিদগ্ধ দেহ। মেয়ের স্মৃতিতে চোখ ভিজিয়ে বাবা নীরব, আর আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে মেয়েকে দেখে রাখার ফরিয়াদ। হাসপাতাল, মর্গ, দুর্ঘটনাস্থল সবখানে খুঁজেছেন হন্তদন্ত হয়ে, ছুটেছেন বাবা। এক পর্যায়ে পান মেয়ের দেহ। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয় নিধির মরদেহ। অপেক্ষা শেষ হয় বাবার, তবে সেই অপেক্ষা ছিল মৃত্যুর চেয়েও কঠিন। নিধির বাবার কথায় ফুটে উঠছিল বারবার। স্কুলটাই একটা চুমা দিত আমার, দিয়া পরে আলাদা কিছু গলা না ধরে আমার ঘুমা দেয়। যুদ্ধবিমান স্কুলের মধ্যে বিধ্বস্ত হয়ে বোনের মৃত্যু নিয়ে নিষ্ঠুর পৃথিবীর কাছে অভিযোগ ভাইয়ের। যে একটা ট্র্যাজেডি হয়েছে, একটা দুর্যোগ হয়েছে, আমরা কোথায় যাব? একটা 1 পয়েন্ট সার্ভিস থাকতো যে এই জায়গায় গেলে আমাদের সব সমাধান হয়। আপনার কাছে গেছি, আপনি বলেন আমার হাতে নাই, তার কাছে গেছি, সে বলে আমার হাতে নাই, কিন্তু সবাই একটা গুরুত্বপূর্ণ পজিশন দখল করে বসে আছেন। মজার বিষয় হচ্ছে তারা ভিতরে 5 নম্বর ভবনে ক্যাম্পিং খুইলা, গেটে সিকিউরিটি সেকশন, মানে আমরা যারা ভুক্তভোগী তাদেরকে ঢুকতে দিচ্ছে না, বলতেছে ভিতরে কিছু নেই। দুর্ঘটনার দিনে মাইলস্টোন স্কুল ছুটি হয়েছিল দুপুর 1টায়। পরে কোচিংয়ের জন্য ক্লাসরুমে থেকে গিয়েছিল নিধি সহ অনেক শিক্ষার্থী। সেদিন স্কুল ছুটির পর কোচিংয়ে না গেলে হয়তো পরিবারের মাঝেই থাকতো নিধি। শিক্ষাঙ্গনে কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানান স্বজনরা। ওনাদের কাছে পড়ে না কেন, এই জন্য নাকি ওদের সাথে বিরূপ আচরণ করতো আর কি ক্লাসের মধ্যে। এই জন্য ও বাসায় এসে কান্নাকাটি করতো, জাম্মু আমাকেও কোচিংয়ে দাও, না হলে ম্যাম আমার সাথে ভালো বিহেভিয়ার করতেছে না। এদেরই গাফলতি না, এরা কোচিং ছাড়া কিছু বোঝে না। চিরঘুমে ছোট্ট আফিয়াও স্বজনদের বুক ফেটে কান্না আসে না। চুপ করে কেবল মেয়ের স্মৃতি হাতড়ে যান। একটা ফাঁকা আঙিনা, একটা না পড়া বই ঘিরে অপেক্ষা, যার কখনোই ফুরবে না। এত প্রাণবন্ত, এত হাস্যোজ্জ্বল একটা মেয়ে ছিল যে কেউ মানে দেখলে ওর দিকে শুধু তাকাই থাকতো, মানে এতটা হাসি খুশি ছিল, এটা বিশ্বাসই করা যাচ্ছে না যে আজকে আফিয়া আমাদের মধ্যে নেই। পুরে আঙ্গার মেয়ের দেহবাশেষ পাওয়া বাবা মা বলছেন, মায়ের কোনো শরীর হয় না, বুক ফেটে যায় যখন তাকে চিরবিদায় জানাতে হয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনির জানাজা শেষে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। মেহেরপুরের নানা বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া। বাবাহারা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের 80% পড়ে যায় 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে, নিভে যায় আরেকটি কোমলমতি। শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা বাজরা গ্রামে পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ। বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসাকে শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ। এরপর মঙ্গলবার বিকেলে মরদেহের ডিএনএ পরীক্ষায় নিশ্চিতের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সকাল 9:15টায় আলফাডাঙ্গার বাজরাত দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় রাইসা মনিকে। ডিএনএ টেস্ট করার পরে রেজাল্ট হওয়ার পরে গতকালকে রাত্রি 10টার দিকে সে লাস্ট ডেলিভারি হয়। এলাকাবাসী শোকাহত ভেঙে পড়ছে, তারা ঢাকাতেই থাকতো। এলাকাবাসীর কাছে আমরা দোয়া চাই। আমরা বলছে আবার আনার জন্য, আমি তো প্রতিদিন আনে বানি, আমি যাই আর আনতে পারিনি। এমন মৃত্যু কোনো শিশুর বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। এদিকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল 13 বছরের মাহিয়া তাসনিম মায়া।
বিমান দুর্ঘটনার আগে মাইলস্টোন স্কুলের বাইরে অপেক্ষা করছিলেন মা আফরোজা। বিমান বিধ্বস্তের পর মোবাইলে যোগাযোগ করেও তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে মেয়েকে খুঁজে পান স্বেচ্ছাসেবীদের কাছে। দ্রুত নিয়ে যান ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মায়া। শুক্রবার দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামের নানা বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয় মাহিয়া তাসনিম মায়াকে। এ সময় বাবাহারা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। যে বাচ্চারা প্রাণ গেল, যে বাবা মার বুক খালি হইলো, তাদের কি জবাব দেবে আপনাদের সরকার? ওদের আসলে ক্লাস শেষ হয়ে গেছিল, ও ক্লাস 8-এ পড়ে, এজন্য কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল। আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আরেক শিশু আইমানের মরদেহ নেওয়া হয় শরীয়তপুরের নারায়ণপুর গ্রামের বাড়িতে। সেখানে বাদ এশা দ্বিতীয় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে দাফন করা হয় তাকে। কনক আজাদ, সময় সংবাদ। যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। জুমার নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে চিরনিদ্রায় শায়িত মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানায় বাহিনীর প্রতিনিধি দল। এ সময় মাসুকা বেগমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় বিমান বাহিনী। বলা হয়, শিক্ষকতা মহান পেশা। আবার তিনি যদি হন একজন নারী, তবে সেখান থেকে পাওয়া যাবে মাতৃসম মমতা। এসব কিছুই জীবন দিয়ে প্রমাণ দিলেন মাইলস্টোন স্কুলের 2 শিক্ষক মেহেরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপু। বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরিন একাই অন্তত 20 শিক্ষার্থীকে উদ্ধার করেন। আর নিজের জীবনের তোয়াক্কা না করে আগুনের লেলিহান শিখা থেকে মাসুকা উদ্ধার করেন সন্তানতুল্য শিক্ষার্থীদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে 2 শিক্ষকের বীরত্ব গাথা তুলে ধরছেন তোহা খান তামিম। সোমবারের মধ্য দুপুর, দিনের পড়ার পাঠ চুকিয়ে তখন প্রস্তুতি শেষ ঘণ্টা বাজার। এমন সময় আছড়ে পড়ল বিমান, ভেতরে বাবা মার আদরের সোনামণিরা। সবাই যখন জীবন বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি করছেন, কেউ আবার ব্যস্ত মুহূর্ত ধরে রাখতে, তখন মাইলস্টোন স্কুলের শিক্ষক মেহেরিন চৌধুরীর গতি ঠিক উল্টো দিকে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা যখন আগুন থেকে বাঁচার আকুতি করছে, তখনই মায়ের মতো এগিয়ে আসেন মেহেরিন। শিক্ষার্থীদের তিনি বলেছিলেন, দৌড়াও, ভয় নেই, আমি আছি। 80% পোড়া শরীর নিয়ে একের পর এক শিক্ষার্থীকে বের করেন প্রাথমিকের ইংলিশ ভার্সন ভবন থেকে। প্রত্যক্ষদর্শীদের মতে এমন করেই তিনি সেদিন বাঁচিয়েছিলেন অন্তত 20 শিক্ষার্থীকে। যে বাবা মা জন্ম দিয়েছিলেন এমন রত্ন, সেই বাবা মায়ের পাশেই চিরনিদ্রায় শুয়ে শিক্ষিকা মেহেরিন। 2 সন্তানের জননী মেহেরিন মৃত্যুর আগে তার জীবন সঙ্গীকে বলেছিলেন, ওরা আমার সন্তানের মতো, কিভাবে ছেড়ে আসি। বাচ্চাগুলো বলতেছে, এই মিস নিজে পুরে আমাদেরকে বাঁচাইছে, যে তুমি তো বাঁচার সুযোগ পাইছিলে, কেন তুমি এই কাজটা কেন করলা? বলে যে দেখো, এই বাচ্চাগুলো তো আমার বাচ্চা। আমি বললাম যে তোমার তো নিজের 2টা বাচ্চা আছে, আমি আছি, তুমি একটু চিন্তা করলা না? ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা, আমি কিভাবে চিন্তা করি। মাসুকা বেগম নিপু 15 বছর আগে মাকে হারিয়ে আপন করেছিলেন স্কুলের শিক্ষার্থীদের। সেদিন তিনিও ছিলেন হায়দার আলী ভবনে। কোমলমতি শিক্ষার্থীদের আকুতি উপেক্ষা না করে মানবতায় নিজেকে উৎসর্গ করেছিলেন এ মহান শিক্ষক। নিশ্চিত মৃত্যু জেনেও নিরাপদে আশ্রয়ে পাঠান শিক্ষার্থীদের। রক্তের না হোক, শিক্ষার্থীদের সাথে তার সম্পর্ক ছিল আত্মার। শরীরে আগুন ধরলেও শেষ সময় পর্যন্ত লড়ে যান প্রাণপণে। শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক মেহেরিন মাসুকারা মরে না, তারা ফিরে আসে বারবার, মানবতার জন্য, কল্যাণের স্বার্থে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার শান্তি কামনায় সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা অনুষ্ঠিত এসব দোয়ায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মুসল্লিরা। মন্দির, গির্জা, প্যাগোডা সহ বিভিন্ন উপাসনালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা।
সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে দোয়ায় অংশ নেন হাজারো মুসল্লি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষার জন্য প্রার্থনা করেন সবাই। রাজশাহীতেও ছিল একই চিত্র। নিহতদের স্মরণে নগরীয় জেলার প্রতিটি মসজিদে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মারা গেছে তাকে ব্যস্ত নসিব কামনা করেছে। আমরা প্রত্যেকে দোয়া করেছি তারা যেন জান্নাতবাসী হয়। এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এভাবে পুড়ে মারা গেছে, তাদের জন্য তো হুজুর তো দোয়া করলো, তারা যেন জান্নাত তাদের জন্য আল্লাহ যেন নসিব করে। সেই সাথে আমি বলতে চাই এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। আমরা খুবই মর্মাহত এই বিষয় নিয়ে। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মসজিদে জুমার পর দোয়া অনুষ্ঠিত হয়। দগ্ধদের দ্রুত আরোগ্য কামনা করেন মুসল্লিরা। খুলনা ও রংপুর বিভাগেও নিহত শিশুদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মন্দির, গির্জা, প্যাগোডায়ও নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। নির্বাচনে যত দেরি হবে অন্তর্বর্তী সরকার তত প্রশ্নের মুখে পড়বে বলেও দাবি তাদের। এদিকে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে দেখা করে বেগম জিয়া ও তারেক রহমানের শোক বার্তা পৌঁছে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি উত্তরায় মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গয়েশ্বর বলেন, সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী সারিয়া আক্তারের তুরাগের বাসায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ সবাই ফিরে আসছে, তারা এই সব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। আমাদের দেশে একটা নির্বাচন হবে, আর যেটা ফেব্রুয়ারি মাসেই হবে। এদিন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত আরেক শিক্ষার্থী সাদ আলাউদ্দিনের উত্তরার দিয়াবাড়ির বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির অপর এক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল মাইলস্টোনের ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যে জাতি যখন দুর্যোগ দুর্বিপাক, দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। এদিকে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সেনানিবাসের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শোক ও সমবেদনা জানান তিনি। জাতীয় সনদ বাস্তবায়নের শেষ মুহূর্তের তোড়জোড় জাতীয় ঐক্যমত্য কমিশনে। বিএনপির আপত্তির পরও বেশ কিছু বিষয়ে স্থান পাচ্ছে চূড়ান্ত মৌলিক সংস্কারে। আইনি ভিত্তি না থাকলে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জামায়াতের। আর গণভোট এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সনদ বাস্তবায়নের দাবি এনসিপির। অন্যদিকে শতভাগ ঐক্য হওয়া বিষয় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। সনদে স্বাক্ষরের প্রস্তুতি নিলেও সংস্কার বাস্তবায়নের পন্থা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ঐক্যমত্য কমিশন। হাসান ওয়ালির প্রতিবেদন। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কার বাস্তবায়নে ঐকমত্য তৈরির লক্ষ্যে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এখন পর্যন্ত মোটা দাগে নির্বাচন কমিশন গঠনে সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। এছাড়া জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি না মানার শর্তে প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে রাজি বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মতো বিষয়ে সবাই একমত হলেও এসবের গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে মুখোমুখি অবস্থান।
তবে চলতি মাসেই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত বেগে এগোচ্ছে ঐকমত্য কমিশন। দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা জ্যেষ্ঠতম বিচারকই প্রধান বিচারপতি হবেন, এমন নানা সিদ্ধান্তে বিএনপির আপত্তির পরও বৈঠকে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে কমিশন। যদিও এসব সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট থাকছে বিএনপি ও সমমনা দলগুলোর। ঐকমত্য কমিশনের অন্যতম এই সদস্য বলছেন, সব বিষয়ে সর্বসম্মতভাবে একমত হওয়া সম্ভব নয়। রাষ্ট্র মেরামতে স্বৈরাচারী কাঠামোর পরিবর্তনে চেষ্টা করছে কমিশন, লক্ষ্য চলতি মাসে জাতীয় সনদ। সর্বসম্মতভাবে সব বিষয়ে একমত হইতে হবে, এটা অবাস্তব, অবান্তর। এটা কোনো সায়েন্স না, এটা একটা দুরূহ প্রক্রিয়া। তবে এসব সংস্কার কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সনদে মৌলিক সংস্কার অন্তর্ভুক্তকরণ এবং এর আইনগত ভিত্তি থাকলেই স্বাক্ষর করার কথা বলছে জামায়াতে ইসলামী, আর গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির। জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে এটি নিয়ে মূলত একটি বড় ধরনের ডিবেট রয়ে গেছে। সেই জায়গা থেকে অধিকাংশ দলগুলোরই মতামতগুলো হচ্ছে এটাকে হয় গণভোটে হইতে হবে, আমাদের প্রস্তাব হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা জুলাই সনদে স্বাক্ষর করব তখনই যখন মৌলিক বিষয়গুলো এখানে সংযোজন করা হবে এবং এই জুলাই সনদকে আইনগত ভিত্তির এখানে ব্যবস্থা করা হবে। দ্বিমত বা ভিন্নমত সংক্রান্ত বিষয় বাদ দিয়ে শতভাগ ঐকমত্য তৈরি হওয়া বিষয় নিয়েই সনদ তৈরির পক্ষে বিএনপি। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, চাপিয়ে দিলে গণতান্ত্রিক পথ রুদ্ধ হবে। যে যে জিনিসগুলোতে সবাই মিলে এগ্রি হবে সেই সব জিনিসগুলোকেই জনগণের সম্মুখে এনে সেইগুলোকেই গ্রহণ করা হবে। ঐকমত্য কমিশন যদি আমাদের উপর চাপিয়ে দেয় তো সেটা তো আর গণতন্ত্র হলো না। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ঐকমত্য কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন হবে তা ঠিক করবে সরকার। সনদ চূড়ান্ত হলেই শুরু হবে এ সম্পর্কিত আলোচনা। সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে এগুলো বাস্তবায়িত হবে, এগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো এই ঐক্যবদ্ধ সৃষ্টি করার কতগুলো সংস্কারের ব্যাপারে, যাতে রাষ্ট্র মেরামত ঘটতে পারে। চলতি বছরের 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন বিষয়ক সংস্কার প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত 63টি সংলাপ করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজির অভিযোগ নেই দাবি করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নেতাকর্মীদের মতো দেশকেও নিয়ন্ত্রণ করা হবে। দেশপ্রেমিক ও ইসলামিক চেতনার সবাইকে নিয়ে দেশ গঠনে কাজ করারও ঘোষণা দেন তিনি। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ রুকন সম্মেলনে আমির বলেন, আওয়ামী লীগ সরকারের 15 বছরে দেশবাসী বিচারের নামে প্রহসন দেখেছে। এ সময় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চান ডক্টর শফিকুর রহমান। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। সারা দেশে যারা এনসিপি করতে চায় তাদের স্থানীয়ভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এতে প্রশাসন সহায়তা করছে বলেও অভিযোগ তার। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার চাপিয়ে দিয়ে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। সুনামগঞ্জে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা হবিগঞ্জের পর পৌঁছায় সুনামগঞ্জে। এ সময় দলের শীর্ষ নেতাদের পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আলফা স্কোয়ারে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এনসিপি করতে চায় তাদের স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়। প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক,
কিন্তু একটা প্রশাসন রয়েছে, তারা সবসময় প্রশাসনকে তারা বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। বাকশাল কায়েমের রাজনীতি বন্ধে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বালিশকান্ডের বাংলাদেশ জনগণ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন সদস্য সচিব আখতার হোসেন। বালিশকান্ডের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। এই নতুন বাংলাদেশ করতে হলে ধর্ম বর্ণ বাংলাদেশের সকল মানুষকে বিভাজন ভুলে গিয়ে এক সম্প্রীতির মধ্যপন্থী রাজনীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে বিকেলে সিলেটে পৌঁছে পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে রিকাবি বাজার ও লামা বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সভা করেন কেন্দ্রীয় নেতারা। নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। দেশের সকল নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করছে বলে জানান নাহিদ ইসলাম। আমিনুল ইসলাম, সময় সংবাদ। ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। খুলনায় যাওয়ার পথে যশোরের সংক্ষিপ্ত যাত্রা বিরতির সময় যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন তিনি। পরে জুমার নামাজ আদায় করেন। এ সময় ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিজ প্রতিষ্ঠানের ওষুধ লেখাতে চিকিৎসকের কাছে অফার উপহারও পৌঁছে দেন তারা। এ কারণে মানহীন ওষুধ লেখার অভিযোগও কম নয়। যদিও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির দাবি, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানে তারা। অনৈতিক চর্চার কারণে 30 থেকে 40% চিকিৎসা ব্যয় বাড়ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ। উপহার সংস্কৃতি বন্ধে সুপারিশ সহ নীতিমালা জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোহেল কুরেশির ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। এভাবেই সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে দেখা মেলে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের, যাদের অন্যতম কাজ রোগীর ব্যক্তিগত তথ্য থাকা প্রেসক্রিপশনের ছবি তোলা। যারা নর্মাল সাধারণ পেশেন্ট যারা, তাদের জন্য এটা বিব্রতকর। তারা অনেক সময় এটা কনফিউজ করে যে স্যার এই ওষুধটা দিয়ে না, 3-4 জন যায় বের করে। ওই ক্ষেত্রে কি হয়, আমাদের রোগীটা সিরারটা পিছনে পড়ে যায়। কেউ আবার উপহার হাতে অপেক্ষায় থাকেন চিকিৎসকের চেম্বারে ঢোকার। কখনো সমন্বয়কারীর কাজ করেন চিকিৎসকের পিয়ন। রোগীও তাদের স্বজনকে বিরক্ত করে তারা কেন এমন কাজ করেন এর বৃত্তান্ত জানান পরিচয় দিতে অনিচ্ছুক এক বিক্রয় প্রতিনিধি। ডিলিংস যখন হয় তখন তো কোম্পানির একটা দায়বদ্ধতা থাকে, আমার প্রোডাক্টগুলো লেখে কিনা এটা দেখার জন্য অবশ্যই একটা প্রুফ দরকার। তখন এই কোম্পানি তখন তো একটু চাপ দেয়। হরহামেশা চোখে পড়া এমন কর্মকাণ্ডের কারণে প্রেসক্রিপশনে মানহীন ওষুধ লেখা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। অনেকে আছে কি থাবাদি হাত থেকে নিয়ে নেয়, কোম্পানি থেকে টাকা নিয়ে ওই কোম্পানি খারাপ কোম্পানি ওষুধ লিখে দেয়। কোনো নীতিমালা না থাকায় এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে দাবি বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের। হঠাৎ করে ঢুকে বলল, এটি আমাদেরকে আপনারা জানাবেন, আমরা চিকিৎসকরা কাউ এরকম করে আমরা ইনশাআল্লাহ এটি সতর্ক করে দিব। ডাক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ওষুধ বিক্রি বাড়াতে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় নানান রকম অফার এবং উপহার। প্রয়োজনের বাড়তিটুকু আবার বিক্রি হয় রাজধানীর ব্যস্ততম ফুটপাতগুলোতে। এবার দেখব সেই স্থানের চিত্র। ডাক্তারের উপঢৌকনের নানা সামগ্রী, ডায়েরি, তৈজসপত্র, চকলেট মিললেও রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাতের দোকানে রয়েছে কোম্পানি থেকে দেয়া এসি, ফ্রিজ বিক্রির অফারও। এখানে পাওয়া যায়, আর দামের ক্ষেত্রে কিছুটা কম পাবে। ডাক্তারদের বাসায় গিয়ে মালগুলা কিনে নিয়ে আসে। নাম্বার আছে, ফোন দিবে যে অনেক কিছু জমে গেছে, আসো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ বিক্রি বাড়াতে এমন অনৈতিক চর্চায় 30 থেকে 40% বাড়ছে চিকিৎসা ব্যয়। অশুভ সম্পর্কটা তৈরি হয়েছে একদম ফার্মেসি থেকে প্রোভাইডার, এটার ধকলটা কিন্তু আমার গরিব জনগণের উপরেই সবচেয়ে বেশি যাচ্ছে। ওষুধ শিল্প মালিক সমিতির দাবি, প্রেসক্রিপশনের ছবি তোলা সহ অনৈতিক চর্চার অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের নেতৃবৃন্দকে এটাকে কিন্তু নিষেধ করে দিয়েছে, এই যে এটা করার কোনো প্রয়োজন নাই এবং এটা আমরা করব না, যার মধ্য দিয়ে একটা রোগীর
ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যাবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান বলছেন, চিকিৎসকের কাছে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সরাসরি যেতে পারবে না, এমন সুপারিশ সহ নীতিমালা জমা দেওয়া হয়েছে। ড্রাগ রেগুলেটরি বডি এক্সিস্টিং আইনগুলোকে ঠিকমতো প্রয়োগ করবে এবং এই আইনের যেগুলো ঘাটতি আছে সেগুলো ঠিক করে নেবে। উপহারও এক জাতীয় উৎকর্ষ দেওয়া একেবারে আইনত নিষিদ্ধ করে ইমপ্লিমেন্ট করা হয়েছে। কমিশন চেয়ারম্যান জানান, প্রস্তাবিত এই নীতিমালায় মেডিকেল কনফারেন্সের আয় ব্যয়ের হিসাব বাধ্যতামূলক সহ রয়েছে স্বাস্থ্য খাতে সুশাসন ফেরানোর নানা সুপারিশ। সাইফুল ইসলাম, সময়। রূপ নেয় উত্তাল বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাড়ছে নদ নদীর পানি, উপকূল এলাকায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। ভোলা থেকে 10টি নৌরুটে যান চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের পানিতে দ্বীপ জেলায় কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। বড় বড় ঢেউ আশ্রে পড়ছে তীরে। পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে 1 থেকে 2 ফুটের বেশি। বেড়েছে বাতাসের চাপও। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। নোয়াখালীর মেঘনা নদীতে জোয়ারের পানি 1 থেকে 2 ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকালে 3 নম্বর সতর্ক সংকেত দেয়ায় বন্ধ রয়েছে সব ধরনের নৌ যোগাযোগ ব্যবস্থা। দুপুর থেকেই তীরে নিরাপদে আশ্রয় নিচ্ছে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেশ উত্তাল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে উঠেছে পানি। পায়রা সমুদ্র বন্দরকেও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়। উত্তাল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীও ভেঙে গেছে তজিমুদ্দিন স্লুইস গেট এলাকার নির্মাণাধীন রিংবাঁধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দ্বীপ জেলা ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা, হাতিয়া সহ 10 রুটে যাত্রীবাহী লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে। মেঘনা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা, ইলিশা, লক্ষ্মীপুর ফেরিঘাটের 2টি গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়। নদীর 2 পাড়ে আটকে পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে থাকা শত শত ট্রলার ফিরেছে কক্সবাজার উপকূলের ঘাটে। তবে ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়েও ইলিশ শূন্য হাতে ফিরেছেন জেলেরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী নদীর 6 নম্বর ঘাট নোঙর করা সারি সারি ট্রলার। সমুদ্র উত্তাল হওয়ায় ঘাটে ফিরেছেন শত শত মাছ ধরার ট্রলার। তড়িগড়ি করে ফিরে আসায় ট্রলারে নেই তেমন মাছ। মাছ ধরা বন্ধ, থমকে গেছে আয়ের পথ। তাই ঘাটে বসে দুশ্চিন্তায় দিন পার করছেন জেলেরা। তারা বলছেন উপার্জন নেই, কিভাবে চলবে সংসারের খরচ। সাগরে ছিলাম 4 দিন ধরে এলিমেন্টস পাই নাই, ফ্যামিলি চালাতে বেশি কষ্ট হয়ে যাবে। যে এখন মানুষ ভালো করে ফিশিং করতে পারলে কোনো রকম মাছ হতো, এখন তো ফিশিং করা যাচ্ছে না, একদম খালি চলে আসতেছে। শুধু জেলেরা নয়, ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিকরাও। তারা বলছেন তেল, বরফ, কর্মচারীদের বেতন সব দিতে হচ্ছে, তবে পাওয়া যাচ্ছে না মাছ। বাতাসের অবস্থা বাড়ির মতো 2 দিন বাদে গেলা ওরে দিন বাদে গেলা ওরে কোনো জাল তালা বুঝে না পারি যে পরিস্থিতি বাতাস ভিজে আজাগে ওরে। সাগরের মধ্যে বুট পাঠাইছি 4-5 লাখ টাকা খরচা করে 2-3 দিন থাইকা এখন সিঙ্গেল উঠছে প্রায় 1-2 লাখ টাকা করে গুণাগারি প্রতিটি। একটা ট্রলারে যদি 20টা 30টা করে যদি মাছ পায় সাগর থেকে 7-8 দিন পরে যদি ফিরে আসে ওয়াদারের কারণে পুরা ফিশিংটাও করতে পারে না। বঙ্গোপসাগর শান্ত না হওয়া পর্যন্ত মাছ ধরার কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুর্যোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে দুর্ঘটনায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে, এটা আমরা চাই না। মাছ ধরার ক্ষেত্রে যাদের সাগরে যেতে হয়, আবহাওয়ার সতর্কবার্তাগুলো তাদেরকে মেনে চলতে হবে। কক্সবাজারে মাছ ধরার নৌযান রয়েছে 6000-এর বেশি। এসব নৌযানে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে লাখেরও বেশি জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীর হাতিয়ায় সামান্য জোয়ারে ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। প্লাবিত হচ্ছে বসতঘর ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণ ও সংস্কারে গাফিলতির কারণেই বারবার দুর্ভোগে পড়ছেন তারা। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরিভাবে সংস্কারের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট।
নোয়াখালীর উপকূলীয় জনপদ হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের বাসিন্দা আবুল হাশেম ও নাসিমা দম্পতি কয়েক বছরের মধ্যে দুবার নদী ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি। সবশেষ 4 সন্তানকে নিয়ে ঠাঁই হয়েছে মেঘনাপাড়ের ছোট্ট একটি ঘরে। গত 19 মে তীব্র জোয়ার থেকে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসে ভেসে যায় বসতঘর। মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে পরিবারটির মানবেতর দিন কাটছে। সব সই তক্তা মক্তা ব্যাগ চুরি গেছে, বাতার আলমিরির শুধু দুয়ার হাইছি, বাতার আলমিরির তক্তা মক্তা একার মানে কিছু হয় না। আজ থেকে 2 বছর আগে এই নদীটা ছিল আপনার হয়েছে অনেক দূরে। এখন নদীটা ভাঙতে ভাঙতে দেখা গেছে এই নদীটা আমাদের একেবারে বাড়ির কাছাকাছি চলে আসছে। হাশেম নাসিমা দম্পতির মতো অবস্থা হাজারো উপকূলীয় পরিবারের। প্রকৃতির নিষ্ঠুরতার সঙ্গে তাদের লড়াই বছরের পর বছর। কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ থেকে একটা বেই বা নোনা বেই করে দেওয়া হয়েছে। স্বাভাবিক জোয়ারে এই কাজটা ছিল সবচাইতে নিম্নমানের। স্বাভাবিক জোয়ারে এটা ছিল এখানে 200টা ফ্যামিলির খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আমার অনুরোধ অতি জরুরি ভিত্তিতে এবং অমাবস্যার আগে যেন দ্রুত এই কাজটা হয়, যদি হয় তাহলে হাজার হাজার লোক বাঁচবে। উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তায় বেড়িবাঁধ নির্মাণে প্রতি বছর আসে বরাদ্দ, নেওয়া হয় প্রকল্প। তবে স্থানীয়দের অভিযোগ সঠিকভাবে হয় না বাঁধ নির্মাণ ও সংস্কার। এতে বছর না পেরোতেই আবারও জোয়ারের তোড়ে ভেঙে যায় বাঁধ। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরবর্তী মানুষের। বেডি থাকার কথা ছিল 1 বছর, এখন বেডি 1 সপ্তাহ ভিতরে ভাঙি গেছে। তো আমরা খুব কষ্টে আছি। পানি উন্নয়ন বোর্ড আলাদা দুর্নীতি করছে, হাতিয়া বেয়ে বাঁধ রয়েছে স্যার, এটা আগে জানতাম না, এখন জানছি। কিছুদিন আগে 1 মাসের মাথায় স্যার বেয়ে করছে, এখন আর বেয়েটা আমাদের পুকুরে ফাল্লাগর সমান সমান হয়ে গেছে। জরুরিভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেই বন্যা পরবর্তীতে যেই বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত সহ যেমন নদীর তীর সহ সেখানে আমরা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীর 4 উপজেলায় 325 কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে ঝুঁকিপূর্ণ 7 কিলোমিটার। সময় সংবাদ। বিএসএফ এর গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির, গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে 21 জনকে পশ্চিম করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন থামছেই না, আবারও বিএসএফ এর গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। বিজিবি জানায় বৃহস্পতিবার রাতে ফেনীর পরশুরামের বাঁশপদুয়া সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে যান মিল্লাত, আফসার ও লিটন। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। গুরুতর অবস্থায় মিল্লাত ও আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আহত আফসারকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর লিটনের মরদেহ ভারতের বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় বিজিবি। 3 জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেলুনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে সমন্বয় করা হচ্ছে যেন দ্রুত আমরা এই ডেড বডিটা নিয়ে আসতে পারি এবং তার আত্মীয়ের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান থাকবে, প্রতিবাদ চলমান থাকবে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছে ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে। এদিকে বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ির 3 নম্বর সীমান্ত গেট দিয়ে নারী ও শিশুসহ 21 জনকে বাংলাদেশে পুশিং করে বিএসএফ। তাদের মধ্যে 11 জন শিশু, 5 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে 1 যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের সিংনগর সীমান্তে 10 জনের একটি দল ঘোরাঘুরি করছিল। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ এর সদস্যরা। এতে বাকিরা পালিয়ে গেলেও সেলিম নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আহত সেলিমের বাড়ি শিবগঞ্জের পণ্ডিতপাড়া গ্রামে। মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে পড়ে থানায় গিয়ে পুলিশের অসৌজন্যমূলক আচরণের শিকার হন এক সাংবাদিক। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিলে কয়েক ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগে প্রত্যাহার করা হয় 4 সদস্যকে। নাগরিক হয়রানির অভিযোগ এনে ওসিকে অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় এলাকায় স্ত্রীসহ ছিনতাইয়ের শিকার হন দৈনিক বণিক বার্তার সহ সম্পাদক সাখাওয়াত হোসেন ওয়াদুদ। তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার পরপর মোহাম্মদপুর থানায় এসে সহায়তা চাইলে পদে পদে পুলিশ সদস্যদের কাছ থেকে অসহযোগিতা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে দাবি ভুক্তভোগীর। সেই অভিজ্ঞতা রাত ৩টায় ফেসবুক পোস্টে তুলে ধরে ওসি, ডিউটি অফিসার ও একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে ক্ষোভ জানান ওয়াদুদ। ডিউটি অফিসার, তার আশপাশের 2 জন অফিসার যাদের নাম আমি জানি না, অফিসার ইনচার্জও আমাকে বেশ অপেশাদার বক্তব্য দিয়েছেন। যেই অফিসার আমাকে ফিল্ডে অ্যাসিস্ট করেছেন তিনিও বেশ অপেশাদার কাজ করেছেন এবং বক্তব্য দিয়েছেন। মুহূর্তে স্ট্যাটাসটি ভাইরাল হলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ছিনতাই চক্রের 3 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। মূল যে ছিনতাইকারী যারা ছিল তাদের 3 জনকে গ্রেফতার করেছি। ওনার ছিনতাই হওয়া মোবাইলটা উদ্ধার করেছি, উনি আসামিকে শনাক্ত করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগের বিষয়ে নিজের দায় অস্বীকার করে 4 সদস্যকে প্রত্যাহার করার কথা জানান ওসি। কথাটা আমি এইভাবে বলি নাই, কথাটা ফেব্রিকেট হয়ে গেছে। কথার প্রসঙ্গে উনি ওনার মতো করে লিখেছেন। এই ফেসবুকের স্ট্যাটাসের প্রেক্ষিতে আমাদের 4 জন পুলিশ সদস্য, 1 জন সাব ইন্সপেক্টর, 1 জন এএসআই, 2 জন কনস্টেবলকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে, থানাতে প্রত্যাহার করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে। এদিন বিকেলে অসৎ আচরণ ও নাগরিক হয়রানির অভিযোগ এনে মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ করে স্থানীয়রা। এ সময় নানা অভিযোগ তুলে ওসির অপসারণ দাবি করেন তারা। ফেসবুকে কি ভাইরাল হইলে তারা গ্রেফতার করেন? তাহলে তাদের কাজটা কি ফেসবুক দেখে ভাইরাল জিনিস গ্রেফতার করা বা ভাইরাল হওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া? আসামি এবং পুলিশ এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার কারণে আমি যে বক্তব্যকে আমি বেকায়দায় পড়ে যাই। পুলিশের এই সমস্ত বিষয়গুলো তাদের শাখা প্রশাখার লেভেলে যেভাবে বিস্তার করেছে সেটার কিন্তু আশু সমাধান হওয়া জরুরি। পরে ওসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ এলাকাবাসী। ট্র্যাজেডিতে শিক্ষিকা মেহরিন নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তিনি শুধু একজন মা নন, সাহসী যোদ্ধাও। এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে যান তিনি। সেখানে নিহত মেহরিন চৌধুরীর পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা। এ সময় শিক্ষিকা মেহরিনকে রাষ্ট্রীয় বীর হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি। মেহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। প্রধান উপদেষ্টার উচিত ছিল তাকে প্রথম একদম রাষ্ট্রীয় সম্মান দেওয়ার। আমি মনে করি পাইলটের আগে তাকে দেওয়া উচিত ছিল। এখনো ওনাদের সময় আছে, ওনারা যাতে এই জিনিসটা করে। বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনে থাকা স্কুল, মসজিদ সহ সব স্থাপনা অপসারণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP। প্রতিষ্ঠানটির সভাপতি বলেন, এই এলাকায় ভূমি ও ভবন উচ্চতা দুটোরই নীতি লঙ্ঘন হয়েছে। ড্যাপের নকশায় বিমানবন্দরের আশপাশে জলাভূমি থাকার কথা থাকলেও তার বাস্তবায়ন নেই মন্তব্য করে আদিল মোহাম্মদ বলেন, এমন ঘটনায় রাজুক ও সিভিল এভিয়েশনের দায় রয়েছে। দেশের ইতিহাসে এত বড় বিমান দুর্ঘটনা এর আগে দেখেনি বাংলাদেশ। সোমবার রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতবিহ্বল গোটা জাতি। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জনমনে প্রশ্ন ওঠে, কিভাবে জনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হয়। একইভাবে প্রশ্ন ওঠে, বিমানবন্দর এলাকায় কিভাবে অনুমোদন পায় এমন স্কুল ভবন। উত্তরায় যে মাইলস্টোন কলেজে শুক্রবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কনফারেন্স রুমে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, জননিরাপত্তা ও উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে প্রতিষ্ঠানটি। ইকোনমিক ইন্টেলিজেন্সের রিপোর্টেও উন্নয়নের ক্ষেত্রে জননিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দিতে হবে বলে মত সাধারণ সম্পাদকের। ল্যান্ডিং এবং টেক অফ ওয়ে যেটা আর কি, ওই যে ওই ফানেলটা এখনই একটা অডিট করতে হবে, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখতে হবে ওখানে যে ধরনের ভবন এবং স্থাপনা হয়েছে অধিক সংখ্যক লোকজনের সমাগম কোন কোন জায়গায় হতে পারে সেগুলোকে বন্ধ করে দিতে হবে। ড্যাপের নকশায় এয়ারপোর্টের আশপাশের এলাকা জলাভূমি থাকার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি মন্তব্য করে আদিল মোহাম্মদ বলেন, এমন ঘটনায় রাজুক ও সিভিল এভিয়েশনের দায়ভার রয়েছে। রাষ্ট্রের রাজুক আমার থেকে শুরু করে সিটি কর্পোরেশন, আমাদের যত ধরনের কর্তৃপক্ষ আছে, ফ্লাইট জোনে বিমান চলাচল কর্তৃপক্ষ, কেউ তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করে এবং অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রের উপরের পর্যায় থেকে চাপ দিয়ে অনেক ধরনের অনুমোদন নিয়ে দেওয়া হয়েছে। ঢাকা শহরকে কেন্দ্র করে সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি BIPর। রাষ্ট্রকে ন্যায়ের পথে নেবেন। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ যশোর আপনাকে।
পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। চল গুরুত্বপূর্ণ রুটে বেশ কয়েক জোড়া নতুন ট্রেন চালুর পরিকল্পনা নিলেও ইঞ্জিন সংকটে তা বারবার আটকে যাচ্ছে। এ অবস্থায় লোকোমোটিভ বরাদ্দ পেলেই ঢাকা থেকে কক্সবাজার, নোয়াখালী এবং সিলেটে চালু হচ্ছে 3 জোড়া যাত্রীবাহী ট্রেন। সাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 2 বছর আগে চালু হওয়া ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে বর্তমানে 8 জোড়া ট্রেন চালু করেও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এমনকি পর্যটক আনাগোনা বাড়তে থাকায় রেলওয়ের এই রুটটি সবচেয়ে লাভজনক রুট হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এখানে সিটের সংকুলন হচ্ছে না, ওভার বুকিং দেখা যাচ্ছে। সুতরাং সেই বিবেচনায় আমি বলবো যে এই ট্রেনের আরও ট্রেন আমাদের দরকার আছে, অন্তত আরও একটা ট্রেন আপাতত, পাশাপাশি আমাদের কার্গো ট্রেনও দরকার আছে। একই পরিস্থিতি ঢাকা নোয়াখালী রুটে। এখানে উপকূল এবং নোয়াখালী এক্সপ্রেস নামে 2টি আন্তনগর ট্রেন চলাচল করলেও যাত্রী চাহিদার তুলনায় তা একেবারে নগণ্য। এমনকি নতুন ট্রেন চালুর দাবিতে আন্দোলনও করে আসছেন এই জেলার বাসিন্দারা। নোয়াখালীর মধ্যে এরকম একটি প্রসিদ্ধ জেলাতে প্রয়োজন আলোকে যে ধরনের রেল লাইন যাতায়াত ব্যবস্থা দরকার ছিল সেটি আসলে খুবই অপ্রতুল। আমাদের জন্য যে বরাদ্দকৃত ট্রেনটা আছে সুবর্ণা এক্সপ্রেস, এটা যেন দ্রুত চালু হয়। এই অবস্থায় জনবহুল এবং গুরুত্বপূর্ণ রুটগুলিতে একাধিক যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে ঢাকা, কক্সবাজার, সিলেট এবং নোয়াখালী রুট। যাত্রীবাহী ট্রেন মূলত কক্সবাজার রুটে চালাতে চাই, কারণ এই রুটটাতে আমাদের যাত্রীর প্রচুর চাপ আছে। তাছাড়া আমাদের নোয়াখালী রুটেও ট্রেনের চাহিদা আছে, সিলেট বাউন্ড ট্রেনে আমাদের চাহিদা আছে। আমরা এই সমস্ত জায়গায় যাত্রীবাহী ট্রেন দিব আমরা ইঞ্জিন পেলে। রেলওয়ের পূর্বাঞ্চলে বেশ কটি নতুন যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা নেওয়া হলো। প্রথম পর্যায়ে 3টি ট্রেন চূড়ান্ত করা হচ্ছে। নতুন যাত্রীবাহী ট্রেন চালুর ক্ষেত্রে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইঞ্জিন সংকট। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য 116টি ইঞ্জিনের প্রয়োজন হলো, বরাদ্দ মিলছে মাত্র 80টি ইঞ্জিন। ঢাকা সিলেট এটা টাঙ্গুয়ার এক্সপ্রেস, ঢাকা নোয়াখালী ছিল আমাদের সুবর্ণচর। আর আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের চাহিদা অনেক, তো সেখানেও আরও একটা ট্রেন চালানোর আমাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু ইঞ্জিনের ঘাটতি থাকার কারণে আমরা এই ট্রেনগুলো চালাতে পারছি না। রেলওয়ে পূর্বাঞ্চল বছরে 1.5 কোটির বেশি যাত্রী পরিবহন করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাম্প্রতিক ভারী বর্ষণে খাগড়াছড়িতে মহালছড়ি, সিন্দুকছড়ি, জালিয়াপাড়া সড়কের 37টি পয়েন্টের বিভিন্ন জায়গায় পাহাড় দেবে গেছে। ঝুঁকি নিয়ে করছে যান চলাচল। সড়কের ভাঙন কবলিত অংশ সংস্কারের দাবি স্থানীয়দের। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে সড়কটি রক্ষা করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ির মহালছড়ি, সিন্ধুকছড়ি, জালিয়া আঞ্চলিক সড়কটির নান্দনিকতায় মুগ্ধ পর্যটকরা। প্রতিদিনই ভিড় করেন তারা। সড়কটির কারণে জেলা থেকে চট্টগ্রাম, ঢাকা সহ যে কোনো জায়গায় পণ্য আনা নেওয়া সহ সহজে যাতায়াত করা যায়। কিন্তু সাম্প্রতিক ভারী বর্ষণে সড়কটির 37টি পয়েন্টের বিভিন্ন জায়গায় পাহাড় ধস ও দেবে গেছে। তবে ঝুঁকি নিয়ে করছে যান চলাচল। বৃষ্টির পানিতে আর যেন দেবে না যায় সেজন্য পলিথিন দিয়ে ঢেকে বালু ও কংক্রিট দিয়ে ঠিক করা হলেও শঙ্কা থেকেই যাচ্ছে। দ্রুত স্থায়ীভাবে মেরামত না করলে যে কোনো মুহূর্তে সড়কটি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। অনেক জায়গায় দাবে গেছে, যানবাহন চলাচল করতে পারতেছে না, সিএনজি এবং মোটরসাইকেল চলতে পারতেছে। 2 হাতের মতন দেবে গেছে, এখন এটা যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে রাস্তাটা। পাহাড় ধসে পড়ছে, গাড়ি নিয়ে আমাদের যাতায়াত করার সমস্যা। সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ রাখবো যেন একটু দ্রুত মেরামত করে রাস্তাটা মেরামত করে দিই, তাহলে আমাদের এই খাগড়াছড়ি জেলা বা মহালছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলা এই সমস্ত জনগণের অনেক উপকার হবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে সড়কটি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কিছু অস্থায়ী রক্ষাবোধক কাজ করে ফেলেছে এর মধ্যে, এবং সামনেও আমরা এগুলোকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা আছে, এবং যেখানে যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা ইনশাআল্লাহ নিব।
2023 সালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সড়কটি নির্মাণ করে। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাঙ্গামাটিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে প্রায় 1 দশক আগে স্থাপিত ন্যানো ফিল্টারের বেহাল দশা স্থাপনের পর থেকে কোনো কাজেই আসেনি বলে দাবি স্থানীয়দের। এমন বাস্তবতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, এসব ফিল্টার বেশ কার্যকর হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির চাহিদা মেটাতে আরও প্ল্যান্ট বরাদ্দ দেওয়া হয়েছে। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙ্গামাটি পৌরসভার বিচ্ছিন্ন দ্বীপ এলাকা সিলেটিপাড়া, যেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ন্যানো ফিল্ট্রেশন ইউনিটের এই চিত্রই বলে দিচ্ছে এর বেহাল দশা। খুলে গেছে রডের খাঁচার একাংশ, ভেঙে গেছে ফিল্টার বক্স, পানির টেপগুলো উধাও, দেয়া হয়নি পানির সংযোগ। ফলে এখন বাচ্চাদের খেলনার বস্তুতে পরিণত হয়েছে প্ল্যান্টটি। ভূ উপরিস্থ পানি পরিশোধনের মাধ্যমে রাঙ্গামাটিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় 2018 সালে এটি স্থাপন করা হয়, যেখানে রাষ্ট্রের খরচ হয়েছে 10.5 লাখ টাকারও বেশি। শুধু এখানেই নয়, জেলার 10টি উপজেলাতেও রয়েছে এমন একাধিক ইউনিট। প্রতিটি প্ল্যান্টেরই চিত্র প্রায় একই, কর্তৃপক্ষের উদাসীনতা ও রাষ্ট্রের টাকার এমন অপচয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল পানির জন্য, কিন্তু দিয়েছে ঠিক, কিন্তু এটা কোনো কার্যকরী না। দীর্ঘ 5-6 বছর হচ্ছে, এটা আর কোনো ব্যবহৃত হচ্ছে না, এমনি ফেলাই রাখছে। ছিল আপনার বালার লাগে, তো বালা বিপরীত হয়েছে। বহুতবার হয়েছে সরাইবার লাগে, যখন 2 বছর 3 বছর গেছে কি তারা করায় না। মাঠ পর্যায়ে এমন ব্যস্ততায়ও ন্যানো ফিল্টারের কার্যকারিতায় তুষ্ট কর্তৃপক্ষ। পাহাড়ের অতি দুর্গম এলাকার নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে আরও প্ল্যান্টের চাহিদা দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আশা করছি যদি আমরা আরও কিছু বরাদ্দ পাই, সেক্ষেত্রে বর্তমানে যারা হার্ড টু রিচ এরিয়া, বিশেষ করে অতীব দুর্গম এলাকা যেগুলো রাঙ্গামাটির, যেখানে রোড নেটওয়ার্ক নাই কিংবা যেখানে বিদ্যুতের অ্যাভেলেবিলিটিও ওইভাবে নাই, সেখানেও আমরা সোলার বেসড এই ধরনের ইউনিট স্থাপনের মাধ্যমে সহজে মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি সুবিধা নিশ্চিত করতে পারবে। রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলার 10টি উপজেলায় মোট 75টি ন্যানো ফিল্ট্রেশন ইউনিট স্থাপন করা হয়েছে, যেখানে খরচ হয়েছে সস্তায় মিলছে ইলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই আগাম বুকিং দিয়ে হয়েছেন প্রতারিত। বাজারে গিয়েও খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞাপনদাতাকে। এতে প্রকৃত মাছ ব্যবসায়ীরা পড়েছেন বিড়ম্বনায়। প্রতারণা এড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুরের পাইকারি ইলিশের বাজার বড় স্টেশনে এমন আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা, আর সেখানে অনলাইনে মিলছে মাত্র 600 টাকা। আর এতে প্রতারিত হচ্ছেন অসংখ্য ক্রেতা। ভরা মৌসুমে সাগর এবং নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ, তাই বাজারে দরদামও চড়া। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে কম মূল্যে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন। ইলিশের স্বাদ নিতে অনেকেই দিয়েছেন আগাম বুকিং, কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হতে হয় তাদের। বুকিং দেওয়া মাছ না পেয়ে অনেকেই ছুটে আসেন ইলিশের বাড়ি চাঁদপুরে। সেখানেও দেখা নেই বিজ্ঞাপনদাতার। এতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ক্রেতাদের। প্রকৃত মাছ ব্যবসায়ীরাও পড়েছেন বিড়ম্বনায়। নাম্বার বন্ধ করে দিচ্ছে, 2 দিন ফোন দেওয়ার পরে ওরা টাকাও দেয় না, মাছও দেয় না। 1 কার্টনের জন্য 600 করে, তো 3 কার্টনে 1800 টাকা দিছি, এরপর আর কোনো খবর নাই। আমরা আমাদের পেজের থেকে যে ছবিগুলো ছাড়তেছি, এগুলো ওরা ডাউনলোড করে কইরা ওদের পেজে ছাড়ে, ওরা রুবুলুরি একটা অফার দিয়ে দেন। আমার পেজে আমার ছবি ইউজ করা, আমার মাছ ইউজ করা, কিন্তু আমি না, আমার একটা না অনেকগুলা। কাস্টমারকে লোভে ফেলায়, ঠিক আছে, প্রলোভন দেখায়, পরে 500 টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এটা একটা বিশাল একটা প্রতারক চক্র। বিষয়টি নজরে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের। জানিয়েছে প্রতারণা এড়াতে নেওয়া হয়েছে উদ্যোগ। চাঁদপুরের বাইরে যারা অবস্থান করছেন সেখান থেকে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে, তাই সেক্ষেত্রেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চাঁদপুরে ইলিশ যারা অনলাইনে ক্রয় বিক্রয় করবে, তাদের এই তালিকাটা আমরা সারা বাংলাদেশে সকল মিনিস্ট্রিতে আমরা পাঠিয়ে দিব, সকল জেলাতে আমরা পাঠিয়ে দিব, এবং আমরা এটা বিজ্ঞপ্তি আকারেও দিব এই তালিকাটা। অনলাইন কেনাকাটায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। ফারুক আহমদ, দেশের বাইরের খবর। টানা 2 দিনের সংঘাতের পর
জাতিসংঘের মাধ্যমে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। এ বিষয়ে থাইল্যান্ড কোনো প্রতিক্রিয়া না জানালেও আগেই তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে থাই কর্তৃপক্ষ। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে টানা দ্বিতীয় দিনে ভারী গোলাগুলি চলছে। সংঘাতে এখন পর্যন্ত 18 জন নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 8টি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড। থাই প্রশাসন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই সংঘাত সরাসরি যুদ্ধে গড়াতে পারে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক দশক পুরনো সীমান্ত বিরোধ ফের রূপ নিচ্ছে সংঘাতে। বৃহস্পতিবার সংঘর্ষ শুরুর পর শুক্রবারও থেমে থাকেনি গোলাবর্ষণ। কম্বোডিয়ার অভিযোগ, থাই সেনারা ক্লাস্টার বোমা ব্যবহার করছে। কম্বোডিয়ার ওর্ডারমিঞ্চি প্রদেশে একটি রকেট হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 3 জন। অন্যদিকে থাই প্রশাসন জানায় অন্তত 12টি পয়েন্টে সংঘর্ষ চলছে। তাদের দাবি, কম্বোডিয়া ড্রোন পাঠিয়ে সংঘাত বাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে চলমান হামলায় তাদের বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানান তারা। এই অবস্থায় থাই নেতারা বলছেন, এই সংঘাত সরাসরি যুদ্ধে গড়াতে পারে। থাইল্যান্ডের অস্থায়ী প্রধানমন্ত্রী কম্বোডিয়াকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করেন। তিনি বলেন, বেসামরিক প্রাণহানি ও একটি হাসপাতাল ধ্বংস করায় কম্বোডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের সেনাবাহিনী তাদের 8টি সীমান্তবর্তী জেলায় সামরিক আইন জারি করে। চান্থাবুরি ও ত্রাত প্রদেশে এই আইন কার্যকর হওয়ার পর সেনাবাহিনী আইন শৃঙ্খলার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে 6টি জাতীয় উদ্যান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেনা ও হেলিকপ্টারের মাধ্যমে সংঘর্ষস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে বৈঠক হয়। সেখানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান, আহ্বান জানান অস্ত্রবিরতির। প্রধানমন্ত্রীর অভিযোগ, থাইল্যান্ড অযৌক্তিক ও পরিকল্পিত আগ্রাসন শুরু করেছে। এ সময় জাতীয় নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়াকে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানায়। আঞ্চলিক জোট আসিয়ানকে দ্রুত ভূমিকা রাখতেও আহ্বান জানানো হয়। তবে থাই রাষ্ট্রদূত বৈঠক শেষে সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে বেরিয়ে যান। এর আগে যুক্তরাষ্ট্র, চীন, মালয়েশিয়া সহ আঞ্চলিক শক্তিগুলো মধ্যস্থতার প্রস্তাব দিলেও থাইল্যান্ড তা প্রত্যাখ্যান করেছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোনদেজ বলেছেন, তারা এখনই তৃতীয় পক্ষের মধ্যস্থতা চান না। আলোচনা জড়ানোর আগে কম্বোডিয়াকে সীমান্তে আক্রমণ বন্ধ করতে হবে বলে দাবি জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এমারেল্ড ট্রায়াঙ্গেল ঘিরেই আবারও সংঘাতে লিপ্ত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া। শতবর্ষ পুরানো সীমানা বিরোধ নতুন করে উস্কে দিয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক সামরিক শক্তি। প্রতিবেশী দুই দেশের এই উত্তেজনা দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমানা যেখানে মিশেছে সেই অঞ্চলকেই বলা হয় এমারেল্ড ট্রায়াঙ্গল। অঞ্চলটি ঘিরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দ্বন্দ্ব চলে আসছে 100 বছরের বেশি সময় ধরে। কেন্দ্রবিন্দুতে রয়েছে 11 শতকের ঐতিহাসিক প্রিয়া বিহার মন্দির। 1907 সালে ফরাসি ঔপনিবেশিক সরকারের মানচিত্র অনুযায়ী এটি কম্বোডিয়ার অংশ হলেও তা মানতে নারাজ থাইল্যান্ড। সীমান্ত নিয়ে এই দ্বন্দ্ব গড়িয়েছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত। 1962 ও 2013 সালে 2 দফাতেই আদালতের রায় যায় কম্বোডিয়ার পক্ষে। এরপরও থাইল্যান্ড তাদের দাবি ছাড়েনি। 2008 সালে মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ওঠার পর দ্বন্দ্ব নতুন করে চাঙ্গা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত যৌথ সীমান্ত কমিশনের সাম্প্রতিক বৈঠকেও আসেনি কোনো অগ্রগতি। দুই দেশের সামরিক শক্তির পার্থক্য এই উত্তেজনাকে করে তুলেছে আরও স্পর্শকাতর। 2024 সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল $5.73 বিলিয়ন, যেখানে কম্বোডিয়ার বাজেট $1.3 বিলিয়ন। থাইল্যান্ডের সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা 3,60,000-এর বেশি, যা কম্বোডিয়ার চেয়েও 3 গুণ। কম্বোডিয়ার বিমান বাহিনীতে যুদ্ধ বিমান না থাকলেও থাই বাহিনীর রয়েছে 28টি F-16, 11টি সুইডিশ গ্রিপেন সহ 112টি কমব্যাট জেট। থাইল্যান্ডের নৌবাহিনীতেও রয়েছে একটি বিমানবাহী রণতরী সহ 7টি ফ্রিগেট ও ডজন খানিক উভচর জাহাজ। বিপরীতে কম্বোডিয়ার নৌবাহিনীতে রয়েছে মাত্র 13টি উপকূলীয় টহল জাহাজ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কম্বোডিয়া ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুত সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদির।
থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী বিরোধপূর্ণ সীমান্ত সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধবিমান, ভারী কামান, ট্যাঙ্ক এবং স্থলসেনারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘাতকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কম্বোডিয়ান বাহিনী ভারী অস্ত্র, ফিল্ড আর্টিলারি এবং রাশিয়ার তৈরি BM-21 রকেট সিস্টেম ব্যবহার করে অবিরাম গোলাবর্ষণ করেছে। যদিও থাই বাহিনী কৌশলগত পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পাল্টাগুলিও চালিয়েছে। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বরাবর ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হুন হুন মানেত এবং থাইল্যান্ড সরকারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই উদ্বেগ জানিয়েছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান আঞ্চলিক জোটের বর্তমান চেয়ার মালয়েশিয়া সংলাপের সুবিধা প্রদানের প্রস্তাব দিয়েছে। তবে ব্যাংকক এই সংঘাতের দ্বিপাক্ষিক সমাধান চাইছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের দাবি, মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। তবে কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা থেমে যায়নি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণায় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 31 জন। গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেই চলছে ইসরায়েলি হামলা। অঞ্চলটির হাসপাতালগুলো জানায়, একদিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। এর মধ্যে 6 জন নিহত হন মানবিক সহায়তা পাওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায়। যুক্তরাষ্ট্র বলছে, হামাস শান্তি চুক্তি ও বন্দি বিনিময়ের বিষয়ে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অভিযোগ করে বলেন, হামাস যোদ্ধাদের শিকার করা হবে। তবে হামাস এর প্রতিবাদে বলে, তারা ইতিবাচক ও গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। ইসরায়েল গাজা যুদ্ধ চলাকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে প্যারিস। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। তবে নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার বলে মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই সিদ্ধান্ত হামাসের প্রোপাগান্ডা এগিয়ে দেয়, শান্তি নয়। ফ্রান্সের মতো সরাসরি স্বীকৃতি না দিলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, তারা স্পষ্টভাবে বিশ্বাস করেন ফিলিস্তিন রাষ্ট্র থাকা উচিত, তবে তা হতে হবে একটি স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে। এরই মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের 221 জন এমপি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা যুদ্ধ থামাতে দুই প্রধান মধ্যস্থতাকারী কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলে, আলোচনা থেমে যায়নি, বরং 3 সপ্তাহের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তাদের দাবি, বিভিন্ন গণমাধ্যম ভিত্তিহীন তথ্য দিয়ে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো এই তথ্যের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানায় তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিন ও ট্রাম্পকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনার পর এই কথা জানান তিনি। যুদ্ধবিরতি চুক্তি ছাড়া পুতিন জেলেনস্কি বৈঠক অসম্ভব বলে জানিয়েছে রাশিয়া। এদিকে ইউক্রেনে রুশ হামলায় 14 জন আহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের খার্কিভের একটি হাসপাতাল লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় 2 জন নিহত হন। আহত হন আরও অনেকে। রাশিয়া জানায়, দোনেৎস্ক অঞ্চলের 2টি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি সুমিতে হামলা, সোচিতে ড্রোন আঘাতে এক নারীর মৃত্যু এবং কৃষ্ণ সাগর এলাকায় রুশ তেল টার্মিনালে হামলার তথ্য দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরেজমিনে ইউক্রেনের ড্রোন ফ্যাক্টরি ঘুরে দেখেন। সেখানে তিনি বলেন, দেশটির দিনে অন্তত 1000 ইন্টারসেপ্টর ড্রোন দরকার। এ খাতে ব্যয় ধরা হয়েছে $6 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $330 মিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে। অন্যদিকে চীনকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানান, এই সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন, যেন ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন জেলেনস্কি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময়। কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির কূটনীতিকরা। ইস্তাম্বুলে ইরানের সঙ্গে ইউরোপীয় ৩ দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে হওয়া নতুন বৈঠকে এই কথা জানান তারা। অন্যদিকে ইউরোপ জানিয়েছে আগস্টের মধ্যে সমঝোতা না হলে স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় ফের চালু হতে পারে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা। ইরান ইসরায়েল যুদ্ধের পরে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হন ইরান ও ইউরোপীয় ৩ দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা। শুক্রবার ইস্তাম্বুলে হওয়া এই বৈঠকে তেহরানের পক্ষ থেকে অংশ নেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি ও কাজেম ঘারিয়াবাদী। আলোচনায় উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য রূপরেখা এবং ইউরোপের স্ন্যাপব্যাক হুমকির মতো বিষয়গুলো। 2015 সালের পরমাণু চুক্তি অনুসারে চলতি বছরের অক্টোবরের 18 তারিখে জাতিসংঘের রেজুলেশনের মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে যদি ইউরোপীয় দেশগুলো স্ন্যাপব্যাক প্রয়োগ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরতে পারে। এজন্যই আগস্টের মধ্যে কূটনৈতিক অগ্রগতি চায় ইউরোপ। কিন্তু তেহরান পরিষ্কার বার্তা দেয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার, তারা যে কোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও জানানো হয় বৈঠকে। এ সময় স্ন্যাপব্যাকের হুমকিকে বেআইন ইরান বলছে তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কৌশলগত স্তরে আলোচনা আবার শুরু করতে রাজি। ইউরেনিয়াম মজুদ পরিদর্শনের সুযোগ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েও খোলামেলা কথা হয়েছে। তবে ইউরোপ বলছে এসব কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তেহরানকে আগস্টের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন ইংল্যান্ডের আবাসিক চিকিৎসকরা। শুক্রবার থেকে টানা 5 দিনের কর্মবিরতি শুরু করেছেন তারা। চিকিৎসকদের অভিযোগ, আগেও বেতন বাড়ানোর দাবি সরকার নাকচ করে দেয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘট ডেকেছেন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এই আন্দোলনকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্যসেবা খাতে অচল অবস্থার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন আবাসিক চিকিৎসকরা। প্ল্যাকার্ড হাতে দিচ্ছেন নানা স্লোগান। বেতন বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে টানা 5 দিনের কর্মবিরতি শুরু করেছেন তারা। গত বছরের নির্বাচনের পর স্টারমার সরকার চিকিৎসকদের বেতন 22% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে চিকিৎসকদের অভিযোগ এই বছর তা বেড়েছে মাত্র 5.4%। আগেও বেতন বাড়ানোর দাবি জানালে সরকার তা নাকচ করে দেয়। বাধ্য হয়ে এবার ধর্মঘটে নেমেছেন বলে জানান চিকিৎসকরা। আমরা চাই শুধু আমাদের বেতন 2008 সালের অবস্থায় ফিরিয়ে দেয়া হোক। এখন একজন ডাক্তার ঘন্টায় প্রায় 18 পাউন্ড পান। আমরা চাই সেই ডাক্তার যেন ঘন্টায় 22 পাউন্ড পান। জীবন রক্ষাকারী চিকিৎসা দিতে, কারো হৃদস্পন্দন ফেরাতে, শত শত রোগীর রাতভর দেখভাল করতে ঘন্টায় 22 পাউন্ড তো প্রাপ্যই। স্বাস্থ্যমন্ত্রী চাইলে আজই এটা করতে পারেন। দাবি মানা হলেই আমরা এই ধর্মঘট তুলে নেব। আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মনোরোগ চিকিৎসক। আমি এমন ওয়ার্ডে কাজ করি যেখানে রোগীদের দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে অনেকেই শেষ পর্যন্ত গৃহহীন হয়ে পড়ছেন। আর এদিকে স্বাস্থ্যমন্ত্রী 90,000 পাউন্ড বেতন নিয়ে বসে শুধু আঙুল নেড়ে আমাদের বলে যাচ্ছেন যেন আমরা আমাদের প্রাপ্য বেতনটা না চাই। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এই আন্দোলনকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। 5 দিনের এই কর্মবিরতি শেষ হলেও আন্দোলনের ঢেউ যে এখনই থেমে থাকবে না তা স্পষ্ট জানিয়েছেন চিকিৎসকরা। উচ্চ বেতনের আশায় এরই মধ্যেও অনেক আবাসিক চিকিৎসক ইংল্যান্ড থেকে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। অব্যাহত কাজের চাপ এবং স্বীকৃতির অভাবে কেউ কেউ এই পেশায় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অনেকে মনে করছেন এই ধর্মঘট কেবল চিকিৎসকদের স্বার্থ রক্ষার লড়াই নয়, বরং যুক্তরাজ্যের শ্রমজীবী শ্রেণীর অধিকারের সঙ্গেও জড়িত। ইয়াসিন মোহাম্মদ জিসির উদ্যোগে প্রায় 126 একর জমির উপর নির্মিত এই কবরস্থানে 1 লাখেরও বেশি কবর দেয়া যাবে। আগামী 31 জুলাই প্রবাসীদের প্রথম কবরস্থান বাংলাদেশ সেমেট্রির উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। বেশিরভাগ অভিবাসী বাংলাদেশিও এই রাজ্যেই বসবাস করেন। এখানে প্রবাসী বাংলাদেশি ও মুসলিমের সংখ্যা 10 লাখেরও বেশি। কিন্তু এই নিউ ইয়র্কে মুসলমানদের জন্য কোনো নির্দিষ্ট কবরস্থান নেই। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটি কয়েক বছর আগে কবরস্থান করার প্রকল্প হাতে নেয়। অবশেষে নিউ ইয়র্কের আপস্টেটে 126 একর জমির উপর নির্মিত হচ্ছে বাংলাদেশ সেমেট্রি, যার উদ্বোধন করা হবে আগামী 31 জুলাই। বৃহস্পতিবার
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব জানান কমিউনিটি নেতারা। আমেরিকাতে প্রবাসী সকল বাংলাদেশিদের জন্য আমরা যেই বাংলাদেশ সেমিট্রি নামের যে প্রজেক্টটা নিয়েছি, আমরা আগামী বৃহস্পতিবার 31শে জুলাই সেই প্রজেক্টটা ইনশাল্লাহ আমরা উদ্বোধন করতে যাচ্ছি, কাজ শুরু করব। উদ্যোক্তারা জানান প্রাথমিকভাবে এই বছরের মধ্যেই 20,000 কবরের জায়গা তৈরি হবে। ধীরে ধীরে তা 1 লাখ কবরে রূপান্তরিত করা হবে। 1 লক্ষ কবরের ব্যবস্থা করা হচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথম পেজে 20,000 কবর, আমরা আশা করতেছি ইনশাল্লাহ অক্টোবর 2025-এর ভিতরে আমরা প্রথম মাটি দেওয়া শুরু করতে পারবো। গত 3 বছর আগে আমাদের এই প্রজেক্ট শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ 3 বছর পরে আমরা আমাদের যেই লক্ষ্য ছিল আমরা লক্ষ্যে পৌঁছতে পেরেছি। নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে অবস্থিত সেমেট্রির নির্দিষ্ট কিছু অংশে বর্তমানে মুসলমানদের কবর দেয়া হয়। চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় কবরের দামও আকাশচুম্বী। প্রবাসীদের মৃত্যুর পর মরদেহ বাংলাদেশে পাঠানো শুধু ব্যয় সাপেক্ষ নয়, ঝক্কি ঝামেলারও। তাই বাংলাদেশ সেমেট্রি প্রকল্প বাস্তবায়ন হলে শুধু প্রবাসীরাই নয়, এর সুবিধা পাবে নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মুসলমান কমিউনিটি সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মালদ্বীপের স্বাধীনতার হীরক জয়ন্তী উপলক্ষে দেশটি সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভেলানা বিমানবন্দরে পৌঁছালে মোদীকে অভ্যর্থনা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মইজু ও সরকারের শীর্ষ কর্মকর্তারা। পরে মালের রিপাবলিক স্কোয়ারে তাকে দেয়া হয় গার্ড অব অনার। সাংস্কৃতিক পরিবেশনাও হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে। সফরকালে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি ভারতের অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প উদ্বোধন ও নতুন চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক সহযোগিতা নিয়েও কথা বলবেন দুই নেতা। 8 জেলা ক্রিকেট দলের ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি শুক্রবার সকালে রাজশাহী স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। আরও উপস্থিত ছিলেন 2 সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মেহরাব হোসেন অপি। অনূর্ধ্ব 16 থেকে 18 পর্যায়ে পাইপলাইন সমৃদ্ধ করতে এই আয়োজন করেছে বিসিবি। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী বিভাগের 8 জেলার ক্রিকেট দলের অংশগ্রহণে শুরু হয়েছে ইয়ং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি। শুক্রবার সকালে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে আসবে। অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 19 দলে যেসব ক্রিকেটারের জায়গা হয়নি মূলত তারাই অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। প্রতিটি দলে রয়েছেন অনূর্ধ্ব 16 এর 6 জন এবং 18 এর 8 জন ক্রিকেটার। লিগ ভিত্তিক পদ্ধতিতে প্রতিটি দল 3টি করে 50 ওভারের একদিনের ম্যাচে অংশ নেবে। 2 ভেন্যুর জয়ী 4 দলকে নিয়ে পাবনা জেলা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল ও ফাইনাল। এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কিভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশের প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিতে বেশ কিছু খেলোয়াড় যারা পারফরমেন্স করতে পারেনি তাদের জন্য মূলত এই টুর্নামেন্টটা আয়োজন। তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে এবং নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারে এবং তারা এই পারফরমেন্সের মাধ্যমে আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। বিভাগীয় এই টুর্নামেন্টকে বড় সুযোগ হিসেবে দেখছে তরুণ ক্রিকেটাররা। যারা প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা নিজের প্রতিভা দেখাইতে পারবে এবং ভালো জায়গায় যাইতে পারবে, তাদের জন্য এটি একটি অনেক বড় সুযোগ। 16 থেকে যারা 17-এ যাইতে পারে না, ইটস আ গ্রেট অপরচুনিটি ফর देम। গেম এক্সপেরিয়েন্স বাড়তেছে, আমাদের ইমপ্রুভ হওয়ার চান্স আছে ভালো। বিসিবি বলছে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এই টুর্নামেন্ট। আপনারা জানেন যে জেলায় লেগগুলো হওয়ার কথা, সেগুলো অনেক ক্ষেত্রে কিছুটা অনিয়মিত আছে অনেকগুলো জেলাতে। এটা আমাদের প্লেয়ার্স ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল পাইপলাইনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাজশাহী ভেন্যুতে এ গ্রুপে খেলবে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও নাটোর জেলা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বগুড়াতেও মাঠে গড়িয়েছে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। শুক্রবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়ার জেলা প্রশাসক হাসনা আফরোজা টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বৃষ্টিতে ভেজা আউটফিল্ড, তাই নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি ইয়াদনি ম্যাচ। এর আগে শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএল ও বিসিএল এর একাধিক ম্যাচ মাঠে গড়ায়নি এমন আউটফিল্ডের কারণেই। মাঠের দুরবস্থার মাঝে রাজশাহী বিভাগের 8 জেলা নিয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধন হয় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। নির্ধারিত সময় 3 ঘন্টা পর শুরু হয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্বোধনী ম্যাচ। এই স্টেডিয়ামে ম্যাচ রয়েছে নওগাঁ ও জয়পুরহাটেরও। জেলা দলগুলোর অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 18 বছর বয়সী খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।
টুর্নামেন্টের উদ্বোধন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের প্রশংসায় পঞ্চমুখ হন হাবিবুল বাশার সুমন। মূল কনসার্ন এই মাঠটার ফিল্টারেশনও খুব দরকার। এত সুন্দর একটা ভেন্যু, একদিন বৃষ্টি হলে দুদিন খেলা হয় না, এর জন্য কিন্তু আমরা সবসময় সাফার করি। এবং এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠেই। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি, তারপর কিন্তু আর খেলা হয়নি। আমরা মনে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আনাটা সবার আগে দরকার। একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায়, ঢাকার বাইরে ক্রিকেটটা কীভাবে আরও বেশি বেশি করা যায়। ডেফিনেটলি আমাদের এই টুর্নামেন্টটার একটা তো এজ গ্রুপে টুর্নামেন্ট হয় সব প্রতি বছর, যেটা সবসময় হয়ে আসছে, এখনও হবে। বাট এটা একটা বাড়তি টুর্নামেন্ট আমরা করছি ছেলেদের আর একটু বেশি সুযোগ দেওয়ার জন্য। বগুড়াবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে যারা খেলবে ইয়াং টাইগার্সদের সফলতা কামনা করি। বগুড়া ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি উদ্বোধনে সাবেক জাতীয় দলের ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও হাসিবুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য যেখানে পার্শ্ববর্তী দেশগুলো খেলছে প্রস্তুতি ম্যাচ, সেখানেই ক্যাম্পের দিনক্ষণেই সীমাবদ্ধ বাফুফের প্রস্তুতি। এখনও স্কোয়াডও ঘোষণা করতে পারেনি ফেডারেশন, তবে অল্প সময়ের প্রস্তুতিতেও দল ভালো করবে বলে প্রত্যাশা বাফুফে কর্তাদের। এদিকে অনূর্ধ্ব 23 দলে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন। এই তো কিছুদিন আগেও জাতীয় ফুটবল দলের তারকা বলতে সমর্থকরা চিনত জামাল তপুদের, তবে বদলেছে সেই ধারা। লাল সবুজ জার্সি গায়ে জড়ানো প্রতিটি ফুটবলারই এখন স্টার। একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে সবার মধ্যমণি জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন। প্রথমবারের মতো এমন অনুষ্ঠানে এসে আবেগে ভেসেছেন আবাহনীর এই ফুটবলার। এটা আমরা আশা করি। মাসখানেক পরে আবারও ব্যস্ততা শুরু লাল সবুজদের। এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের ম্যাচ প্রায় একই সময়ে, যেখানে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হবে আল আমিনদের। তবে প্রতিপক্ষ যেমনই হোক, সবার বিপক্ষে জয় তুলে নিতে চায় বাংলাদেশ। টাকা হয়, আমি যদি সুযোগ পাই, আমাদের 4টা খেলা আছে, 4টার ভিতরে 2টা জিততে পারলেই হয়তো আমরা মেবি কোয়ালিফাই করব। তো আমাদের মেন টার্গেট থাকবে হংকং, আমরা সেরে কথা বলবো না। বয়সটা মাত্র 21, আল আমিন ডাক পেতে পারেন অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পেও। সুযোগ পেলে সেখানে নিজের সেরাটা দিতে চান এই স্ট্রাইকার। যেহেতু কিউবা মেসেল আসতেছে, আবার ফাহমিদুল তো আছেই, তারপর আরও কয়েকটা হয়তো প্রবাসী আসতে পারে যতটুকু জানি। যদি আসে টিম অনেক ভালো হবে, স্ট্রং হবে। আরও লোকাল যারা প্লেয়াররা আছে প্রিমিয়ার লিগে অনেক ভালো করছে, ওনারাও হয়তো সুযোগ পাবে যাদের এজ আছে। 23 যেহেতু এটা এশিয়ার মঞ্চে খেলা, তো এটাও টার্গেট থাকবে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে 23-তে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ আটঘাট বেঁধেই নেমেছে প্রস্তুতিতে। তবে কোয়ালিফায়ার্সে বাংলাদেশ দল ভালো করবে বলে প্রত্যাশা বাফুফে কর্তাদের। আপনারা খেলার পরে কথা বলেন, দেখেন যে আমাদের টিম ইনশাআল্লাহ 23 যেটা হয়েছে সেখানে আমি ভালো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি। আশা করি আমরা যে সময় পাইছি সেই সময় ইনশাআল্লাহ আমরা কভার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। 23 রেগুলার ম্যাচ খেলতে পারবো যদি ডাকা হয় আমাকে, এটা আমার জন্য ভালো হবে। দ্রুতই শুরু হবে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প। বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে পড়ল আরও 2 শিক্ষার্থী। আইমান মাকিদ সহ 33 মৃত্যু। রাইসামায়ার শেষ যাত্রায় শোক বিহবল স্বজন। শিক্ষক নিপুর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। জাতীয় সনদে স্থান পাচ্ছে বিএনপির আপত্তি জানানো বিষয়েও আইনি ভিত্তি না থাকলে সই করবে না জামাত। বাস্তবায়নে গণভোট চায় এনসিপি। প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে কমিশন। ভূগোল, সমাজকর্ম এবং পরিসংখ্যান যেগুলো আমাদের অনুমোদন ছিল না, সেটা আমরা অবগত ছিলাম না। পরবর্তীতে স্যাররা বলে যে এটা তোমাদের সমাধান দেওয়া হবে। আমাদের অ্যাডমিট ঠিক হয়নি বিধায় আমরা পরীক্ষাটা দিতে পাইনি, ওইটা আমাদের অ্যাবসেন্ট। অনুমোদনহীন 3 বিষয়ে ফরম পূরণ। কেন্দ্র গিয়ে গ্যাড়াকলে আশুলিয়া কলেজের 186 এইচএসসি পরীক্ষার্থী। ফল বিপর্যয়ের শঙ্কা, লাপাত্তা অধ্যক্ষ। কোম্পানি থেকে টাকা নিয়ে ওই কোম্পানি মানে খারাপ কোম্পানি ওষুধ লিখে দেয়। অনেক সময় এটা কনফিউজ করে। অনেকে আছে কি থাবা দিয়ে হাত থেকে নিয়ে নেয়। চেম্বারের বাইরে বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম্য। প্রেসক্রিপশনের ছবি তুলে ওষুধ লেখাতে চিকিৎসকদের দেয় উপহার। অনৈতিক চর্চায় বাড়ছে রোগীর ব্যয় বন্ধে সুপারিশ কমিশনের।
এবং উত্তাল বঙ্গোপসাগর, ভোলা থেকে 10টি নৌরুটে লঞ্চ ফেরি চলাচল বন্ধ। কক্সবাজার উপকূলে ফিরেছে শত শত ট্রলার। ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়েও শূন্য হাতে ফিরলেন জেলেরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।